ক্লাস 12 এর সিলেবাসে আজকে আমাদের তেজস্ক্রিয়তার দ্বিতীয় দিনের ক্লাস। তো আগের দিন তেজস্ক্রিয়তার প্রধান যে অংশ সেটা আলোচনা করেছি। তো আজকে বেশ কিছু জিনিস আমাদের বাকি আছে এবং কিছু গাণিতিক সমস্যা, সেগুলো তোমাদের আজকে দেখিয়ে দেবো। প্রথমেই বিজয়া দশমীর সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পুজো খুব আনন্দ করে কাটিয়েছো। বাড়িতে বসেই কাটাতে হয়েছে জানি, তো তা সত্ত্বেও এভাবে কাটাতে হবে বছরটা। তো শুরু করা যাক। আজকে আমাদের প্রথম যে আলোচনার টপিকগুলো, ছোট ছোট কিছু টপিক বাকি আছে, সেটা হচ্ছে প্রথম কৃত্রিম মৌলান্তর। কৃত্রিম মৌলান্তর মানে কি? মৌলান্তর মানে একটা মৌল থেকে অপর মৌলে রূপান্তর। একটি মৌল থেকে অপর মৌলে রূপান্তর। তো একটা মৌল থেকে অন্য মৌলে যদি রূপান্তরিত করতে হয়, কোন মৌলকে আইডেন্টিফাই করি কিসের সাহায্যে? তার পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যার সাহায্যে। তাহলে কৃত্রিম উপায়ে যদি কোনো পরমাণু নিউক্লিয়াসের পরমাণুর ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা পরিবর্তন করা যায়, তখন দেখা যায় নতুন মৌল সৃষ্টি হচ্ছে, একটা মৌল থেকে অন্য মৌল। মৌলের রূপান্তর করতে গেলে কি পরিবর্তন করতে হবে? আমাদের কৃত্রিম মৌলান্তর ঘটবে কিসের সাহায্যে? পরমাণুর নিউক্লিয়াসের, খুব সহজ, এগুলো ভালো করে বুঝলেই বুঝতে পারবে। পরমাণু নিউক্লিয়াসের প্রোটন সংখ্যার কৃত্রিম উপায়ে পরিবর্তন যদি ঘটাতে পারি, তখন তাকে বলা হচ্ছে মৌলের কৃত্রিম রূপান্তর বা কৃত্রিম মৌলান্তর। তো কৃত্রিম মৌলান্তর কি কিভাবে করতে পারি? কৃত্রিম মৌলান্তর ঘটতে পারে এক, নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে। নিউক্লিয় রিঅ্যাকশনের সাহায্যে করতে পারি। কোন একটা পরমাণু নিউক্লিয়াসকে উচ্চ শক্তি সম্পন্ন কোনো কণা দ্বারা যদি আঘাত করি, তাহলে সেই ক্ষেত্রে নতুন স্থায়ী মৌল সৃষ্টি হয় এবং সেখানে কোনো কোনো ক্ষেত্রে এই বিক্রিয়ায় শক্তির উদ্ভব ঘটে এবং কোনো কোনো ক্ষেত্রে শোষণ ঘটে। কোন ক্ষেত্রে শক্তি প্রয়োজন হবে মানে শোষণ হবে, বা কোন ক্ষেত্রে শক্তি উদ্ভূত হবে, সৃষ্টি হবে, সেটা আমরা দেখে নেবো এরপরে। তো ফার্স্ট হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া, যেখানে উচ্চ শক্তি সম্পন্ন কণা দ্বারা কোনো একটা নিউক্লিয়াসকে আঘাত করে নতুন পরমাণু নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে, তাহলে এখানে আমাকে আঘাত করতে হবে। এর একটা হয় কৃত্রিম তেজস্ক্রিয়তা, আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি। কি জিনিসটা? ধরো কোনো নিউক্লিয় বিক্রিয়ায় যে নতুন নিউক্লিয়াসটা সৃষ্টি হলো সেটা স্থায়ী নয়, তার মধ্যে তেজস্ক্রিয়তা ধর্ম আছে। তখন সেই পদার্থটা কি করে? বিভিন্ন তেজস্ক্রিয় বিঘটন ঘটিয়ে বা তেজস্ক্রিয় বিকিরণ আলফা বিটা গামা নিঃসরণের মাধ্যমে স্থায়ী পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয় এবং এর ফলে নতুন যে নিউক্লিয়াস পায় সেটা হচ্ছে আমাদের একটা কৃত্রিম মৌলের রূপান্তর বা কৃত্রিম মৌলান্তরের একটা এক্সাম্পল। তাহলে দুটো ভাবে আমরা করতে পারি। তাহলে এক নম্বর কি? নিউক্লিয় বিক্রিয়ার দ্বারা, যেখানে উচ্চ গতিশক্তি সম্পন্ন বা উচ্চ শক্তি সম্পন্ন কোনো কণা দ্বারা কোনো একটা টার্গেট নিউক্লিয়াসকে আঘাত করা হবে, আঘাত করে নতুন মৌলের সৃষ্টি হবে, সেটাকে বলা হচ্ছে কৃত্রিম উপায়ে। যেহেতু নতুন মৌল সৃষ্টি করছে, পরমাণু নিউক্লিয়াস কিসের পরিবর্তন করে? প্রোটন সংখ্যার পরিবর্তন করছে। নিউক্লিয়াসে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যার কৃত্রিম উপায়ে পরিবর্তন করছে। সেই পরিবর্তনের ফলে তাহলে দুটো ভাবে করতে পারে। একটা হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া, কোনো কিছু দিয়ে আঘাত করব আমরা টার্গেটকে, এই নতুন নিউক্লিয়াস পাবো, প্লাস তার সঙ্গে কোনো প্রোটন নিউট্রন এগুলো পেয়ে যাব। আবার কৃত্রিম তেজস্ক্রিয়তা মানে কি? আমার নিউক্লিয় বিক্রিয়ার ফলে যে পদার্থগুলো উৎপন্ন হবে, প্রথমটার ক্ষেত্রে তাহলে নিউক্লিয় বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে সেগুলো হচ্ছে স্থায়ী নিউক্লিয়াস।
মানে এদের মধ্যে তেজস্ক্রিয়তা ধর্ম নেই। আবার কোনো কোনো ক্ষেত্রে যদি নিউক্লিয় বিক্রিয়ায় যদি যে নিউক্লিয়াসটা উৎপন্ন হলো তার তেজস্ক্রিয় ধর্ম বর্তমান থাকে, তখন কি করতে হবে আমাদের? তখন কি দেখা যাবে সেই নিউক্লিয়াসটা, যে নিউক্লিয়াসটা উৎপন্ন হলো সে কি করবে? বিভিন্ন তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে স্থায়ী নিউক্লিয়াসে রূপান্তরিত হবে। তো আমাদের খেয়াল রাখতে হবে নিউক্লিয় বিক্রিয়াটা আমরা প্রথম পড়ি। নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে যেটা দিয়ে আঘাত করব, যে কোনো দিয়ে আঘাত করব, আমরা কি জানি মোটামুটি ভাবে যেগুলো স্থায়ী নিউক্লিয়াস তাদের রূপান্তরিত করতে গেলে কোনো স্থায়ী নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা জানি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন 8 মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি। বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন 8 মেগা ইলেকট্রন ভোল্ট তারা স্থায়ী হয়। তো যেহেতু এটা উচ্চ শক্তি সম্পন্ন, তার মানে এই নিউক্লিয়াসের যদি পরিবর্তন করতে হয় তাহলে যেটা দিয়ে আঘাত করব সেটাকেও উচ্চ শক্তি সম্পন্ন হতে হবে, নাহলে কিন্তু নিউক্লিয় বিক্রিয়াটা ঘটবে না। ঠিক আছে? তো ধরো কোন একটা নিউক্লিয় বিক্রিয়া, কোনো বললাম একটা টার্গেট নিউক্লিয়াস আছে X ZA, এটাকে একটা কণা দিয়ে আঘাত করা হচ্ছে, বললাম ধরো স্মল x Z1 A1। তাহলে এইটা হলো টার্গেট, এটা দিয়ে আমি আঘাত করলাম, করে উৎপন্ন হচ্ছে কি Y Z2 A2 প্লাস একটা স্মল y Z3 A3 উৎপন্ন হলো। তো এটাকে রিপ্রেজেন্ট করা কিভাবে হবে সেটা আমরা বুঝে নেব। রিপ্রেজেন্ট করেছিলেন হচ্ছে রাদারফোর্ড নাইট্রোজেনকে আঘাত করেছিলেন আলফা কণা দিয়ে অক্সিজেন আর প্রোটন পেয়েছিলেন, মানে বিক্রিয়াটা অনেকটা এরকম ছিল। নাইট্রোজেন তাকে আলফা কণা দিয়ে মানে হিলিয়াম নিউক্লিয়াস দিয়ে আঘাত করেছিলেন, তাকে পাওয়া গিয়েছিল অক্সিজেন প্লাস প্রোটন। তো এটাকে রিপ্রেজেন্ট আমরা কি করে করব? কি করে না, আমার রাদারফোর্ড নোটেশনটা কি দিয়েছিলেন? প্রথম লিখতে হবে যেটা টার্গেট সেটা, তারপর লিখতে হবে কি দিয়ে আঘাত করলাম, আলফা দিয়ে আঘাত করলাম। অ্যাডিশনাল পার্টিকেলটা কি পাচ্ছি? প্রোটন। আর কি উৎপন্ন হলো? অক্সিজেন। এটা হচ্ছে কমন। তাহলে এটার ক্ষেত্রে কি লিখবো? তাহলে এটার ক্ষেত্রে নোটেশনটা কেমন হবে? এখান থেকে কি বুঝলাম? নাইট্রোজেনটা হচ্ছে প্রথম নিউক্লিয়াস, কৃত্রিম মৌলান্তরের ফলে উৎপন্ন হলো অক্সিজেন। সিমিলারলি অপরেটার ক্ষেত্রে তাহলে x কে আঘাত করছি কি দিয়ে? স্মল x দিয়ে, কি পাচ্ছি? y পাচ্ছি। আর কৃত্রিম মৌলান্তরের ফলে উৎপন্ন হচ্ছে y। তাহলে আমাদের হবে x আঘাত করলাম স্মল x দিয়ে, অ্যাডিশনাল পেলাম একটা কণা পেলাম y, আর তার সঙ্গে যে নিউক্লিয়াসটা পেলাম প্রধান নিউক্লিয়াস y। তাহলে এটাই হচ্ছে নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে কৃত্রিম মৌলান্তরের ক্ষেত্রে নোটেশন বা প্রসেস, কিভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করব। এরকম একটা ইকুয়েশন দিচ্ছে, মানে x কে আঘাত করছি স্মল x দিয়ে, উৎপন্ন হলো y প্লাস আর একটা কণা সেটা হচ্ছে স্মল y। ঠিক আছে? তো এইভাবে আমরা রিপ্রেজেন্ট করব। ঠিকঠাক আসছে? গুড। তো এবার এই নিউক্লিয় বিক্রিয়ায় বা কৃত্রিম মৌলান্তরের ক্ষেত্রে দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ভর সংখ্যা সংরক্ষণ, পরমাণু ক্রমাঙ্ক সংরক্ষণ। তো ভর সংখ্যা সংরক্ষণ অনুসারে যদি আমি এটা মুছে দিচ্ছি, আমাদের খেয়াল রাখতে হবে কতগুলো কথা। তাহলে প্রথমটা হলো টার্গেটটাকে কি দিয়ে আঘাত করলাম? স্মল x দিয়ে। তারপরে লিখতে হবে এখানে থাকবে যেটা প্রধান নিউক্লিয়াস উৎপন্ন হলো সেটা, আর যেটা অ্যাডিশনাল অন্য যে একটা কণা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে ব্র্যাকেটের ভিতর থাকবে। তাহলে যদি এখানে আমরা ভর সংখ্যার সংরক্ষণ লিখি, ভর সংখ্যার সংরক্ষণ তিনটে জিনিস সংরক্ষণ হবে: শক্তি সংরক্ষণ, ভর সংখ্যা সংরক্ষণ, পরমাণু ক্রমাঙ্ক সংরক্ষণ। তো ভর সংখ্যা
সংরক্ষণ অনুসারে কি লিখতে পারি? ফার্স্ট পয়েন্ট, এখানে ভর সংখ্যা সংরক্ষণ ঘটবে নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে। তাই যদি হয়, এদিকে মোট ভর সংখ্যা কত? a প্লাস a1, যা হবে এর ভর সংখ্যা টার্গেটের ভর সংখ্যা প্লাস যেটা দিয়ে আঘাত করলাম তার ভর সংখ্যা, যা হবে সেটা উৎপন্ন দুটো নিউক্লিয়াসের মানে a2 প্লাস a3 এর সাথে অবশ্যই সমান হবে। ঠিক আছে, a2 প্লাস a3 এর সাথে অবশ্যই সমান হবে। 2 নম্বর, পরমাণু ক্রমাঙ্ক সংরক্ষণ অনুসারে আমরা লিখতে পারি, তাহলে পরমাণু ক্রমাঙ্কটা যদি ব্যালেন্স হয় তাহলে এদিকে পরমাণু ক্রমাঙ্ক কত z, এদিকে কত z1, এদিকে হচ্ছে z2, এদিকে z3। আচ্ছা, এবার একটা জিনিস, এই নিউক্লিয় বিক্রিয়ায় বা নিউক্লিয় রিঅ্যাকশনে বা কৃত্রিম মৌলান্তরের ক্ষেত্রে শক্তি উদ্ভূত হবে না শক্তি শোষণ হবে, সেটা বোঝার জন্য একটা জিনিস হিসেব করা হয়, তাকে বলা হচ্ছে কিউ ভ্যালু। কিউ নির্ণয় করা হয়, কিউ সংখ্যা, কতখানি শক্তির সৃষ্টি হলো বা কতখানি শক্তির অপচয় হলো সেটা যদি আমাদের বুঝে নিতে হয়, সেটা আমরা কি করব? তো আমরা ধরেছিলাম x, একটা ছিল স্মল x, একটা ছিল y স্মল y। আমরা x কে স্মল x দিয়ে আঘাত করেছি, উৎপন্ন হয়েছে y স্মল y। তো প্রথম কণার ভর ধরে নিলাম m1, যেটা দিয়ে আঘাত করেছি তার ভর ধরলাম m2, যেটা উৎপন্ন হলো সেটা হলো m3, আর আরেকটা যেটা উৎপন্ন হচ্ছে m4। প্রথম যে কণা যেটাকে টার্গেট তার ভর ধরলাম m1, যেটা দিয়ে আঘাত করেছি সেটা ধরলাম m2, যা যা উৎপন্ন হলো প্রধান নিউক্লিয়াস যেটা উৎপন্ন হলো কৃত্রিম মৌলান্তরের ফলে y উৎপন্ন হলো, তারপর m3, এন্ড ফাইনালি একটা অ্যাডিশনাল যে কণা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে m4। তাহলে নিউক্লিয় বিক্রিয়ার কিউ সংখ্যা সমান, তাহলে কত হবে? কিউ সমান হবে প্রথমে মোট ভর কত ছিল, বাঁ দিকের মোট ভর কত, m1 প্লাস m2 মাইনাস উৎপন্ন হয়েছে তাদের ভর কত, m3 প্লাস m4। যদি এটাকে আমরা mu তে হিসাব করি, তাকে 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট দিয়ে গুণ করব। যদি গ্রাম কেজিতে করি তাহলে c স্কয়ার দিয়ে গুণ করব। আমি আপাতত c স্কয়ার লিখে রাখলাম। এটা মাস এনার্জি রিলেশন অনুসারে নিউক্লিয় বিক্রিয়ায় কতখানি শক্তি উদ্ভব হলো না শোষণ হলো সেটা আমরা নির্ণয় করছি কি ও শক্তি অনুসারে, আমাদের ভর ও শক্তির তুল্যতা অনুসারে। ভর ও শক্তি তুল্যতা অনুসারে আমরা এটাকে লিখে ফেলব। তাহলে যদি এই ভ্যালুটা যদি কিউ এর মান গ্রেটার দেন 0 আসে, কিউ এর মান যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সেখানে তাপ মোচি বিক্রিয়া, বিক্রিয়াটি হবে তাপমোচি। ক্লিয়ার আসছে? আবার যদি কিউ এর মান নেগেটিভ আসে, নেগেটিভ মানে কি, এই প্রথমে সংঘাতের আগে নিউক্লিয় বিক্রিয়ার আগে মোট ভরটা
সেটা কম যদি হয় সেক্ষেত্রে নেগেটিভ আসবে, তখন আমরা বলবো তা শোষী নিউক্লিয় বিক্রিয়া। তাহলে যে ক্ষেত্রে কিউ এর মানটা 0 থেকে বড় সেখানে শক্তির উদ্ভব ঘটবে, আর যেখানে কিউ এর মানটা নেগেটিভ আসছে 0 থেকে ছোট আসছে সেখানে শক্তি শোষণ ঘটবে। তাহলে আমাদের কি কি খেয়াল রাখতে হবে? ভর সংখ্যার সংরক্ষণ হলো, পরমাণু ক্রমাঙ্কের সংরক্ষণ হলো, এবং নিউক্লিয় বিক্রিয়ায় কতখানি শক্তি উদ্ভব হচ্ছে নাকি শোষণ হচ্ছে সেটা আমাদের বুঝতে গেলে কি করতে হবে? আমরা যদি এরকম ভাবি, এদের ক্ষেত্রে আমাদের একটা ভাবে লেখা যায়, আমরা লিখতে পারি এনার্জি কনজারভেশন যদি বলি, শক্তি সংরক্ষণ, শক্তি সংরক্ষণটা যদি লিখি তাহলে কি লিখতে পারি? এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে রেস্ট মাস, 3 নম্বর হিসেবে লিখলাম 2 এর পর 3, শক্তি সংরক্ষণ অনুসারে ইনিশিয়াল এনার্জি কত? রেস্ট মাস এনার্জি m1c স্কয়ার, এর হচ্ছে m2c স্কয়ার প্লাস কাইনেটিক এনার্জি e1, এটা হচ্ছে গতিশক্তি। সংঘাতের সময় যে গতিশক্তি থাকবে সেটা, এটা কি আঘাত করছে তার একটা গতিশক্তি থাকবে, সমান সংঘাতের পর m2c স্কয়ার, m3c স্কয়ার প্লাস m4c স্কয়ার, এগুলো হচ্ছে রেস্ট মাস এনার্জি, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। আর ফাইনাল কাইনেটিক এনার্জি E2, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমরা একটু হিসাব করি তাহলে দেখো এইচ, এটা হচ্ছে উৎপন্ন যে পরমাণুগুলো হলো এবং কণাটা হলো নতুন নিউক্লিয়াস এবং নতুন কণা, তাদের রেস্ট মাস এনার্জি স্থির, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, গতিশক্তি। তো তাই যদি হয় তাহলে কিউ মানে, কিউ সংখ্যা মানে হচ্ছে অন্তিম গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি। অন্তিম গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি, তাহলে দেখো E2 মাইনাস E1 যদি এখান থেকে নির্ণয় করি তাহলে এগুলো এক সাইডে চলে আসবে, m1 প্লাস m2 মাইনাস m3 প্লাস m4 ইনটু c স্কয়ার, যেটা আমরা আগে লিখেছিলাম সেই ফর্মটাই চলে এসেছে। তো কিউ সংখ্যা মানে নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে প্রাথমিক গতিশক্তি কত এবং সংঘাতের পর গতিশক্তি কত, আমাদের সেই তাদের যে গতিশক্তির যে পার্থক্য সেটাই হচ্ছে আমাদের। তাহলে এখানে শক্তি সংরক্ষণ খাচ্ছে, ভর শক্তি তুল্যতা থেকে আমরা এখানে নিউক্লিয় বিক্রিয়ায় শক্তি শোষণ হচ্ছে না মোচন হচ্ছে সেটা আমরা বুঝতে পেরে যাচ্ছি। কিউ সংখ্যার মান যদি 0 থেকে বড় আসে দ্যাট ইজ পজিটিভ, ফর পজিটিভ কিউ ভ্যালু এটা এনার্জি রিলিজ করবে, ফর নেগেটিভ কিউ ভ্যালু এনার্জি অ্যাবজর্ব করবে। তাহলে বিক্রিয়াটা করতে গেলে শক্তি শোষণ, শক্তি প্রয়োজন যদি কিউ এর মানটা নেগেটিভ হয়, আর বিক্রিয়াটা ঘটে শক্তি যদি কিউ ভ্যালু, ইফ কিউ ভ্যালু ইজ গ্রেটার দ্যান 0 তাহলে সেই ক্ষেত্রে এনার্জি রিলিজ হবে, শক্তির উদ্ভব হবে। ওকে, তো এইটাই আমাদের এক্ষেত্রে এনার্জি কনজারভেশন। আর কি কি করলাম? অ্যাটমিক নাম্বার কনজারভেশন করলাম, এন্ড মাস নাম্বার কনজারভেশন, এন্ড মাস এনার্জি ইকুইভ্যালেন্স থেকে
কতখানি এনার্জি রিলিজ হবে নিউক্লিয় বিক্রিয়ায় সেটা আমরা দেখে নিলাম। তো সমীকরণগুলো ভালো করে আমাদের বুঝেই নিতে হবে। এরপর আমরা পড়ব কৃত্রিম তেজস্ক্রিয়তা। তো প্রাকৃতিক যে স্থায়ী মৌলগুলো হয় প্রাকৃতিক যে স্থায়ী মৌলগুলো হয় সেগুলোকে কৃত্রিম উপায়ে যদি কোনো একটা তেজস্ক্রিয় নিউক্লিয়াসে পরিণত করা যায় এবং সেই তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে স্বাভাবিক নিয়মে যদি তেজস্ক্রিয় বিঘটন ঘটে তখন তাকে বলা হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয়তা। তাহলে প্রাকৃতিক কোনো তাহলে কি প্রাকৃতিক কোনো স্থায়ী মৌল থেকে প্রাকৃতিক কোন স্থায়ী মৌলের কৃত্রিম উপায়ে তেজস্ক্রিয় নিউক্লিয়াস সৃষ্টি করে তার থেকে তেজস্ক্রিয় বিকিরণ ঘটানোর প্রক্রিয়াকে বা বিকিরণ ঘটানোকে এই যে ঘটনা প্রসেস, তাহলে একটা কোনো স্থায়ী মৌল আছে তাকে আমরা কি করলাম কৃত্রিম উপায় তার একটা তেজস্ক্রিয় মৌল উৎপন্ন করলাম। উৎপন্ন করে সেই তেজস্ক্রিয় মৌল যদি উৎপন্ন হয় তার থেকে নিশ্চয়ই রেডিও অ্যাক্টিভিটি তার প্রপার্টি আছে বা রেডিয়েশন সৃষ্টি হবে বা বিকিরণ তেজস্ক্রিয় বিকিরণ ঘটবে। ঘটনাকে বলা হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয়তা। ওকে, যেমন ধরো কার্বনের স্থায়ী আইসোটোপ হচ্ছে 12, কার্বন 12। তো এর হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ হলো 14, এটা হলো স্থায়ী আইসোটোপ তেজস্ক্রিয় আইসোটোপ। যেমন বললাম ধরো সোডিয়াম 1123 আর সোডিয়াম 1124, স্থায়ী আইসোটোপ তেজস্ক্রিয় আইসোটোপ। তার বললাম ধরো ফসফরাস 1531, ফসফরাস 1530, এদিকগুলো স্থায়ী, এগুলো হচ্ছে তেজস্ক্রিয়। তেজস্ক্রিয় যে আইসোটোপগুলো উৎপন্ন হলো যেমন ধরো বলি সোডিয়াম 1124, এর থেকে বিকিরণ হবে হচ্ছে বিটা কণা দিয়ে ম্যাগনেসিয়াম উৎপন্ন হবে। তাহলে এটা তেজস্ক্রিয় আইসোটোপ, এটা ম্যাগনেসিয়ামের স্থায়ী আইসোটোপ উৎপন্ন হচ্ছে, বিকিরণ ঘটানো হলো এবং স্থায়ী মৌল সৃষ্টি করা হলো। তার মানে এটা কিন্তু কৃত্রিম মৌলান্ত। একটা মৌল থেকে শুরু করেছি নতুন, তাহলে এর থেকে আগে একটা অস্থায়ী আইসোটোপ মানে তেজস্ক্রিয় আইসোটোপ রূপান্তরিত হলো, সেখান থেকে বিঘটিত হয়ে উৎপন্ন হচ্ছে আমাদের ম্যাগনেসিয়ামের একটা স্থায়ী আইসোটোপ। যেমন C14 থেকে যদি আমাদের উৎপন্ন হবে হচ্ছে 7 নাইট্রোজেন বিটা কণা।
কারণ পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যাটা ব্যালেন্স হবে সব সময়, তাই বলেই দিয়েছি। এদিকেও লিখতে পারো একইভাবে। আর কি আছে? সোডিয়াম। সোডিয়ামটা বলবো ফসফরাস। তার থেকে সিলিকন উৎপন্ন হবে, এটা পজিট্রন উৎপন্ন হবে। তো কয়েকটা এক্সাম্পল তোমরা খেয়াল রাখবে, এই কয়েকটা দেখিয়ে দিলাম। তো এরকম কৃত্রিম মৌলান্তরের অসংখ্য উদাহরণ হয়। তো বাকি কৃত্রিম তেজস্ক্রিয়তা, তো কয়েকটা উদাহরণ তোমাদের দেখানো থাকলে তোমরা বই ফলো করে পেয়ে যাবে। তো এরকম তাহলে কোন একটা স্থায়ী মৌলের আইসোটোপকে তার তেজস্ক্রিয় আইসোটোপে রূপান্তরিত করা হলো, দিয়ে সেই তেজস্ক্রিয় আইসোটোপ সাধারণ নিয়ম অনুসারে তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করছে এবং তেজস্ক্রিয় বিকিরণ ঘটিয়ে নতুন একটি স্থায়ী মৌলের আইসোটোপে পরিণত হচ্ছে। তাহলে আমরা এখান থেকে স্থায়ী আইসোটোপ থেকে তেজস্ক্রিয় আইসোটোপ পেলাম, যে কার্বন থেকে আলটিমেটলি পেলাম নাইট্রোজেন। তো নাইট্রোজেন উৎপন্ন হলো, তাহলে কিন্তু নতুন একটা, এগুলো কিন্তু সব প্রত্যেকটাই এখানে স্থায়ী আইসোটোপ। এগুলো সব কিন্তু রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কৃত্রিম তেজস্ক্রিয়তা। এখান থেকে তোমরা উদাহরণ দু একটা মনে রাখার চেষ্টা করবে। আর একটা উদাহরণ তোমরা রাখতে হবে, এই যে ফসফরাস পেলাম সেটা ধরো অ্যালুমিনিয়াম 1327, এটাকে যদি একটা আলফা কণাতে আঘাত করা হয় কৃত্রিম মৌলান্তর, তাহলে সেখানে উৎপন্ন হচ্ছে ফসফরাস 1530 প্লাস উৎপন্ন হচ্ছে একটা নিউট্রন। তাহলে এটা কিন্তু তেজস্ক্রিয়, মাথায় স্টার, তেজস্ক্রিয়গুলোতে মাথায় স্টার দেবে। তার মানে অ্যালুমিনিয়াম থেকে ফসফরাস, ফসফরাস থেকে সিলিকন। ঠিক আছে, এটা আমরা এভাবে পেয়ে যেতে পারি। তো এরকম তোমাদের কি হয়, শর্ট কোশ্চেন আসার সময় কি বলে, এরকম দিল দিয়ে একটা শূন্য স্থান পূরণ করতে দিল, 1 নম্বরের কোশ্চেন হিসেবে আসে। তো এগুলো একটু কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা বিষয়গুলো দেখে নিলাম। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। তো নিউক্লিয় বিভাজন বা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। তো অটো হ্যান বিজ্ঞানী, অটো হ্যান আর স্ট্রাসমান, এরা দুজন মিলে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার এই পরীক্ষাটা করেন এবং সেখানে কতখানি শক্তি উৎপন্ন হয়, বিজ্ঞানী অটো হ্যান আর হচ্ছে স্ট্রাসমান, এরা দুজন মিলে করেন। তো নিউক্লিয় বিভাজন বিক্রিয়া আমরা জানি, সেটা তোমরা ক্লাস 10এও পড়েছো। আমরা কি জানি, আমরা ধীর গতি সম্পন্ন নিউট্রন কণা দ্বারা কোন একটা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে আঘাত করা হলে সেখানে নিউট্রনটি ইউরেনিয়াম নিউক্লিয়াস দ্বারা গৃহীত হয় এবং কম্পাউন্ড বা যৌগিক নিউক্লিয়াস সৃষ্টি করে। এই যৌগিক নিউক্লিয়াসটি অস্থায়ী প্রকৃতির হওয়ার জন্য এর থেকে বেরিয়াম, ক্রিপ্টন এগুলো উৎপন্ন হয় এবং তার সঙ্গে দ্রুত গতি সম্পন্ন 3টে নিউট্রন কণা উৎপন্ন হয়। ঠিক আছে, তো এইভাবে এই দ্রুত গতি সম্পন্ন নিউট্রন কণাগুলোকে আমরা যদি পুনর্ব্যবহারযোগ্য করে তুলি নিউক্লিয় বিক্রিয়ার জন্য, আমার নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার জন্য, সেক্ষেত্রে সেই নিউট্রন কণা, 3টে নিউট্রন কণা আবার 3টে মানে মোট 9টি নিউট্রন কণা উৎপন্ন করবে। তো এইভাবে এটা একটা শৃঙ্খলের আকারে বিক্রিয়াটা চলতে থাকবে এবং এটাকেই বলা হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া। তো শৃঙ্খল বিক্রিয়ায় শক্তির পরিমাণ বা বিভাজন বিক্রিয়ায় শক্তির পরিমাণ আমরা মানে হিউজ পরিমাণ আমরা জানি। আমাদের পারমাণবিক বিস্ফোরণ বা পারমাণবিক বোমার ক্ষেত্রে আমার নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটা ঘটে থাকে আমরা জানি। তো বিক্রিয়াটা কেমন, ইউরেনিয়াম 92-235, আমি কতগুলো তথ্য একটু নেব। তাকে এটা টার্গেট নিউক্লিয়াস, একে আঘাত করা হচ্ছে নিউট্রন দিয়ে গ্রহণ করে উৎপন্ন হচ্ছে কম্পাউন্ড নিউক্লিয়াস বা যৌগিক নিউক্লিয়াস। এটা হচ্ছে অস্থায়ী
যৌগিক নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসটা অস্থায়ী হওয়ার জন্য এটা ভেঙে গিয়ে কি কি উৎপন্ন করে? বেরিয়াম, ক্রিপ্টন আর 3টে নিউট্রন। এই হচ্ছে আমাদের নিউক্লিয় বিক্রিয়া। এটা হচ্ছে আমাদের 36, এদিকে 92 আছে, 56, 141, আর এটা কত হচ্ছে 3। এই তো হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া। তো এখানে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয় কিউ এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব, উদ্ভূত শক্তির পরিমাণ এখানে ক্যালকুলেট করব। তো তার জন্য কিছু ভরের প্রয়োজন। তো ভরগুলো আমি একটুখানি কালেক্ট করছি। ভরগুলো আমি এটা মনে রাখা সম্ভব নয়, তথ্যগুলো দেওয়া থাকবে। যেমন বলে দিয়েছে মাস অফ ইউরেনিয়াম 235, মানে এই যে টার্গেট নিউক্লিয়াস তার ভরটা হচ্ছে 235.1175 ইউতে, মানে হচ্ছে পারমাণবিক ভরের মধ্যে মানগুলো আমরা নিচ্ছি। নিউটনের ভর তো আমরা জানি 1.0090 বাই 7ও লেখা যেতে পারে, আমরা 90ই নিলাম। আর বেরিয়ামের দিয়েছে মাস অফ, এটা নিউট্রনের ভর, মাস অফ নিউট্রন mn লিখি। মাস অফ বেরিয়াম দিয়েছে, বেরিয়ামের ভর দিয়ে দিয়েছে হচ্ছে 140.9577 ইউ। আর ক্রিপ্টনের ভর দিয়েছে, মাস অফ ক্রিপ্টন দিয়ে দিয়েছে কত আমাদের 91.9264। মনে রাখার কোনো দরকার নেই, কারণ দেওয়া থাকবে, আমি তাই লিখে নিলাম। তো আমাদের এখানে উদ্ভূত শক্তি কত হয় সেটা বার করবো। ক্যালকুলেটরের অবশ্যই সাহায্য নিতে হবে, তাছাড়া উপায় নেই। তো এই বিক্রিয়ায় তাহলে কিউ এর আমি কি শিখেছি? তাহলে এইগুলো হচ্ছে বাঁ দিকের ভর মাইনাস ডান দিকের ভর। তাকে যদি এম ইউতে দেওয়া থাকে, এখানে ইউতে দেওয়া আছে, তাহলে আগে আমাকে ভর কিউ এর এম ইউতে মানটা কত পারবে। তাহলে উদ্ভূত শক্তি কত? এম ইউ প্লাস একটা নিউট্রন মাইনাস এম এন, সরি এম বেরিয়াম, এম ক্রিপ্টন প্লাস 3টে মাস অফ নিউট্রন। এটা যেটা আসছে সেটা বেরোবে হচ্ছে ভরের পার্থক্য বাঁ দিক আর ডান দিকের মধ্যে। তো এটাকে আমরা ক্যালকুলেটরে বসিয়ে দেবো, বসিয়ে ক্যালকুলেট করব। এমইউটা দেওয়া আছে কত? 235.1175 প্লাস মাস অফ নিউট্রন দেওয়া আছে 1.0090 মাইনাস বেরিয়াম দেওয়া আছে 140.9577 প্লাস কোনো কিছু মনে রাখবে না, সরি বেরিয়ামের ক্রিপ্টন ছিল এটা, না না ঠিকই লিখেছি, প্লাস 91.9264, মনে রাখার কোনো দরকার নেই, প্লাস 3টে নিউট্রন মানে 3 ইন্টু দিস, তাহলে কত হবে? 3 ইন্টু 1.0090, এটা আমাদের চলে আসছে ভ্যালুটা 0.2154। কিউ এর ভ্যালুটা যদি ইউতে বার করি 0.2154 ইউ, তাহলে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি কত? তো ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি, তাহলে এখানে শক্তি কত উৎপন্ন হবে? অর্থাৎ উদ্ভূত শক্তিটা আছে এখানে লিখছি, উদ্ভূত শক্তির পরিমাণ হলো 0.2154 ইন্টু 900
31.2 ইন্টু 931.2 200.6 200.58 মেগা ইলেকট্রন ভোল্ট বা 200.6 মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে একটি নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় কত শক্তি উৎপন্ন হয়? 200.6 মেগা ইলেকট্রন ভোল্ট পরিমাণ শক্তি। তার মানে একটা নিউট্রন থেকে ধাক্কা মেরে এত পেলাম। তাহলে এই তিনটে নিউট্রনকে যদি কোনো উপায়ে মডারেটরের ভেতর দিয়ে চালনা করে তা সেটাকে উচ্চ গতি শক্তি সম্পন্ন নিউট্রনগুলোকে ধীর গতি শক্তি সম্পন্ন নিউট্রনে রূপান্তরিত করে সেগুলোকে পুনরায় টার্গেটে আঘাত করা হয় ইউরেনিয়ামে। তাহলে প্রতি সংঘাতে এই পরিমাণ শক্তি, কত শক্তি? 200 হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি, 200.6 মেগা ইলেকট্রন ভোল্ট। ভ্যালুগুলো মনে রাখবে না, আমি একটা তথ্য ইউজ করলাম, তোমাদের বইতেও তোমরা দেখবে ভ্যালু কত দেওয়া আছে সেগুলো থেকে আমরা এখানে কিউটাকে ইউতে বার করলাম। 1 ইউ ইকুয়ালস টু 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। এক পারমাণবিক ভর এককের সমতুল্য পরিমাণ শক্তি 931.2 এমইভি। সেখান থেকে পেয়ে গেলাম একটি নিউক্লিয় ফিশন বিক্রিয়ায় কত পরিমাণ শক্তি সৃষ্টি হচ্ছে বা উদ্ভূত হচ্ছে। কিউ এর ভ্যালুটা কি? তাহলে এই বিক্রিয়াটা কিউ এর ভ্যালুটা পজিটিভ এসেছে, কিউ ইজ পজিটিভ, তাহলে এখানে শক্তিটা উৎপন্ন হবে বা সৃষ্টি হবে, শোষিত হচ্ছে না। তাহলে এইভাবে আমরা নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় উদ্ভূত শক্তির পরিমাণটা হিসেব করতেই পারি। এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। নিউক্লিয় সংযোজন মানে কি? বিভাজনের ক্ষেত্রে ভারী নিউক্লিয়াস ভেঙে গিয়ে এক বা একাধিক ক্ষুদ্র প্রায় সমভরের নিউক্লিয়াসে পরিণত হয়েছিল স্থায়িত্ব বৃদ্ধির জন্য। আর যারা হালকা নিউক্লিয়াস হয়, আমরা জানি যখন দেখেছিলাম ওই বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, যারা হালকা তারা জুড়ে গিয়ে বন্ধন শক্তি বাড়ানোর চেষ্টা করে, আর যারা ভারী তারা ভেঙে গিয়ে বন্ধন শক্তি বাড়ানোর চেষ্টা করে। মানে খুব কম ভর বা খুব বেশি ভর সম্পন্নদের ক্ষেত্রে নিউক্লিয় বিভাজন বা সংযোজন হতে থাকে। তো সংযোজনের ক্ষেত্রে কি? জুড়ে যাওয়া। যখন হালকা দুটো নিউক্লিয়াস জুড়ে গিয়ে একটা কোনো ভারী পরমাণু নিউক্লিয়াসে পরিণত হচ্ছে, তখন সেটাকে আমরা বলতে পারি, যেমন ধরো H13 ট্রিটিয়াম আর H11, তাহলে সেখানে একটা হিলিয়াম তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি, প্লাস কিছু পরিমাণ শক্তি উদ্ভূত হবে। আবার চারটে আমাদের প্রোটিয়াম মিলে একটা হিলিয়াম আর দুটো কি উৎপন্ন হচ্ছে দেখো, যেটা উৎপন্ন হবে এখানে হবে প্লাস 1, মানে হচ্ছে পজিট্রন প্লাস শক্তি। এরকম অসংখ্য বিক্রিয়া হয় যেখানে হালকা মৌলে আলটিমেটলি এরা হিলিয়াম উৎপন্ন করে প্রতি ক্ষেত্রেই। তো এই যে হালকা মৌলের নিউক্লিয়াসগুলো জুড়ে যাচ্ছে গিয়ে বন্ধন শক্তি, হিলিয়ামের ক্ষেত্রে বন্ধন শক্তি 8 এর কাছাকাছি। যেমন ধরো বললাম একটা ট্রিটিয়াম, তার সঙ্গে একটা ডয়টেরিয়াম জুড়ে যাচ্ছে, দিয়ে উৎপন্ন করলো ধরো হিলিয়াম 2 4, আর এখানে 1 থাকছে, তাহলে নিউট্রন উৎপন্ন করে প্লাস শক্তি। তো এবার আমরা দেখে নেব এই যে নিউক্লিয় বিক্রিয়াগুলো হলো, এখানে উদ্ভূত শক্তির পরিমাণটা কত, এখানে শক্তিটা কত, কম ভর থেকে কিন্তু এখানে। তো নিউক্লিয় বিভাজনে যত পরিমাণ ভর থেকে যত পরিমাণ শক্তি পাই, তার তুলনায় কিন্তু এখানে অনেক কম ভর থেকে বেশি পরিমাণ শক্তি পাই। সেই জন্য নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় উদ্ভূত শক্তির পরিমাণ তুলনামূলক বেশি বলা হয়। তো এখানে হিলিয়ামের যদি ভর বলি, মাস অফ হিলিয়াম 4.3015 AMU। আর
এগুলোর ক্ষেত্রে বলি, ধরো এটা প্রোটন, মাস অফ H11, এটা তো প্রোটনের ভর, মানে 1.00, আমরা কত জ্ঞান নির্ণয় করেছিলাম 78। আর তথ্য কিছু পাওয়া যায় কিনা দেখি, আর কোনো ডেটা এখান থেকে দেওয়া আছে কিনা। এখানে যেমন দিয়েছে হচ্ছে ডয়টরনের ভর ধরেছে হচ্ছে 2.015, 2.015 ওর একটা উদাহরণ হিসাবে দিয়েছে। ট্রিশিয়ামের কোনো ভর দেওয়া আছে? ট্রিশিয়ামের ক্ষেত্রে ট্রিশিয়ামের ভর দেওয়া নেই, ঠিক আছে। আমরা কোনটা করছিলাম জানো? হ্যাঁ, আমরা আর এটা দিয়েও দেখতে পারি, পজিট্রনটা দিয়ে দেখতে। পজিট্রন মানে ইলেকট্রনের ভর হবে, আর মাস অফ E প্লাস মানে হচ্ছে 9.1 × 10⁻31। আমার এটা মনে আসছে না কিলোগ্রাম, তাই ওটাকে আমি কনভার্ট করে নিচ্ছি 1.66 10⁻27 কিউব। ওকে, তাহলে আমরা সেকেন্ড রিঅ্যাকশনটার ক্ষেত্রে আমরা এখানে মাস বলতে পারছি, এটা দেওয়া আছে মাস অফ, কয়েকটা ভ্যালু লিখে দিচ্ছি। মাস অফ H12 টা দিয়েছে কত? 2.0015, রাইট 2.001 না 2.015, এগুলো ভ্যালুগুলো দেওয়া থাকবে, তো তোমরা এখান থেকে মনে রাখার কিছু নেই, জাস্ট প্রোটন ইলেকট্রন এগুলো মনে রাখতে পারলেই হলো। এটা তো আমার মনে থাকে না, যাই হোক। এটা কত? 9.11 × 10⁻31 divided by 1.66 × 10⁻27, 0.395 না কত একটা এসেছিল না, না ধরলেও হয় 0.355। ওকে, তো যাই হোক, এটা খুব একটা অসুবিধা হবে না, আমরা যে কোনো একটা বিক্রিয়া দেখি। ট্রিশিয়ামের ভরটা পেলে তোমরা চেষ্টা করতে পারো কত আসছে। মোটামুটি ভাবে এটা একটা প্রোটন একটা নিউট্রন, আর এখানে একটা প্রোটন দুটো নিউট্রন, আমি হিসাব করেই দিচ্ছি। তার মাস অফ H3, তাহলে একটা প্রোটনের আমরা কত ধরেছি? 1.0078 প্লাস দুটো নিউট্রন 2 × 1.0090, এটা আসছে মোটামুটি 3.0258। ওকে, তো আমরা যে কোনো একটা বিক্রিয়া তিনটার ক্ষেত্রে শক্তিগুলো হিসাব করি, কোনটার ক্ষেত্রে কত শক্তি। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তো তিনটা ক্ষেত্রে উদ্ভূত শক্তি বা কিউ ভ্যালুগুলো আমরা ক্যালকুলেট করব। আমি দুটো করে দিচ্ছি, তোমরা লাস্টেরটা করার চেষ্টা করবে। প্রথমটা কি ছিল? ট্রিশিয়াম, প্রোটিয়াম, হিলিয়াম। ট্রিশিয়াম, তাহলে এখানে কিউটা হবে কত? মাস অফ ট্রিশিয়াম, প্রোটিয়াম, ইনটু 931.2 মেগা ইলেকট্রন। কারণ এগুলো সব ইউতে বলা হয়েছে, ডাইরেক্ট আমরা এক নম্বরটার ক্ষেত্রে ক্যালকুলেট করে ফেলি কত আসে। মাস অফ H3 3 this প্লাস 1.0078 মাইনাস 4.3015। প্রথমটা আছে 0.33 0.03345 ইনটু 931.2, মানে এটাকে গুণ করতে হবে, এটা ইউতে এলো কতখানি এনার্জি ডিফারেন্স ইনটু 931.2 31.14 মেগা। তাহলে প্রথম নিউক্লিয়ার রিঅ্যাকশন যেটা লিখেছিলাম, নিউক্লিয়ার ফিউশন, সেই ফিউশনে কত মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি পেয়েছি? 31.14 মেগা ইলেকট্রন ভোল্ট। দ্বিতীয়টা এবার দেখি, চারটে প্রোটিয়াম থেকে একটা হিলিয়াম আর দুটো পজিট্রন। তাহলে এখানে কিউটা কত হবে? চারটে প্রোটিয়াম, তাহলে 4 ইনটু মাস অফ H1 মাইনাস একটা হিলিয়াম, মানে হচ্ছে মাস অফ হিলিয়াম প্লাস মাস অফ E প্লাস ইনটু 931.2 MeV। আমি একবারে ভ্যালুটা হিসাব করব কত আসে।
চারটে প্রোটিয়াম মানে 4 into 1.0078 minus this হিলিয়ামের ভর কত জানা ছিল 4.3015 প্লাস এটা লেখাই বাহুল্য, কোনো কাজে লাগবে না। এটা হচ্ছে 0.0305 0.03 ইন্টু 931.2, এটা আসছে 28.4। দ্বিতীয়টা হলো 28.4 মেগা ইলেকট্রন ভোল্ট। দ্বিতীয় বিক্রিয়াটা হলো 28.4 মেগা ইলেকট্রন ভোল্ট। প্লাস্টিকটা আমরা দেখি করেই দিই সবগুলো। আচ্ছা, নিউট্রনের ভরটা আমরা লেখা নেই 1.00, মাস অফ নিউট্রন 1.0090। তোমরা এটাকে 7887 ও ধরতে পারো, অনেক জায়গায় এটাকে 73 ধরে, আগের দিন 73 ধরছিল, যাই হোক। আচ্ছা, জাস্ট যেটা ভ্যালু দেওয়া থাকবে সেই মতন তোমরা করবে, তোমাদের মনে রাখার তো কিছু নেই। প্রোটন ইলেকট্রন গুলো মোটামুটি মনে রাখবে, যদি না দেওয়া থাকে, সাধারণত দেওয়া থাকে, আর দেওয়া থাকলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু প্রসেসটা মনে রাখতে হবে কি করে আমরা কিউ ভ্যালুর মানটা নির্ণয় করছি, কতখানি শক্তি উদ্ভব হচ্ছে, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন ভালোভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো নিউমেরিক্যালের জন্য দরকার, যেগুলো শেখার জায়গা সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, বাকিটা তোমরা পড়ে নিতে পারবে, বাকিটা সহজ। কিন্তু যেগুলো বুঝতে পারা যায় না, যেগুলো ক্যালকুলেশন, সেইগুলো তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো লাস্টেরটার ক্ষেত্রে দেখি, এটা এসছে এই বিক্রিয়াটা এবার লাস্ট 3 ক্ষেত্রে, এটা ছিল Q1, এটা ছিল 2, এবার হচ্ছে Q3। মাস অফ ট্রিটিয়াম প্লাস মাস অফ deuterium বা deuteron minus mass of helium plus mass of neutron। তো এখানে আমরা ভ্যালুগুলো বসাবো, এটাকে একবার MeV তে করব, তার জন্য আমরা কি করলাম 931.2 দিয়ে গুণ করে দিচ্ছি। আমি একবার এই ভ্যালুটা বসাই। ট্রিটিয়ামের মাস কত 3.0258 প্লাস এটার মাস কত 2.015 মাইনাস 4.3015 প্লাস 1.0090 নিউটন। এটা হলো 0.03165, এটা হলো লিখে দিই 0.03165 ইন্টু 931.2 এমএম। সবগুলোর ক্ষেত্রে দেখো কিউ ভ্যালু পজিটিভ আসছে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে শক্তি সৃষ্টি হবে, শক্তির উদ্ভব ঘটবে 29.47 আছে, তাহলে ঠিকই আছে। তাহলে তিনটে যে নিউক্লিয় বিক্রিয়া আমি লিখেছিলাম, প্রত্যেক নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে উদ্ভূত শক্তির পরিমাণটা তোমাদের পরিষ্কারভাবে যাতে তোমরা বুঝতে পারো, স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না উদ্ভূত শক্তির পরিমাণটা নির্ণয় করার ক্ষেত্রে। ঠিক আছে, তো এটাই হলো আমাদের নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় শক্তি কত পরিমাণ তৈরি হলো তার হিসেব। যেমন একটা নিউক্লিয় সংযোজন দিয়ে একটা নিউমেরিক্যাল ছায়াপ্রকাশনীর বইতে আছে অনুশীলনীর অঙ্ক, তো সেটা একটু দেখিয়ে দিই। ছায়াপ্রকাশনীর বই থেকে কিছু নিউমেরিক্যাল আজকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। লাস্ট একটাই সেট এখানে দিয়েছে, সেট 1 27। বলছে ডিউটেরিয়াম H12 এবং হিলিয়াম He24 এদের নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি 1.1 MeV এবং 7 MeV। দুটি ডিউটেরিয়াম সংযোজন হয়ে একটি হিলিয়াম উৎপন্ন হলে কতটা শক্তি উদ্ভব ঘটবে। তো দেখো দুটো ডিউটেরিয়াম থেকে উৎপন্ন হচ্ছে একটা হিলিয়াম,
এর ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বলে দিয়েছে 1.1। তাহলে এইদিকে টোটাল এনার্জি কতগুলো নিউক্লিয়ন আছে? দুটো চারটে, তাহলে টোটাল এনার্জি এদিকে টোটাল এনার্জি তাহলে কত? 4 ইনটু 1.4, দ্যাট ইজ 4.4 mE। আর হিলিয়ামের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বলে দিয়েছে 7। বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বলে দিয়ে 7 mE। তাহলে এদিকে মোট এনার্জি কত হচ্ছে? E2টা হচ্ছে কত? 4 7 28। তাহলে উদ্ভূত শক্তি মানে ফাইনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল এনার্জি, দ্যাট ইজ E2 মাইনাস E1। 28 মাইনাস 4.4 মানে 23.। এটা উত্তরটা ভুল দেওয়া আছে বলতে তোমাদের, এটা আছে 23.6। এটাই উত্তর হবে এবং এটাই ফাইনাল রেজাল্ট। উত্তরটা কিন্তু ভুল দেওয়া আছে। আর কি প্রবলেম দিয়েছে? 26টা দেখি, এটা তেজস্ক্রিয়তা সংক্রান্ত, দু একটা দেখিয়ে দিই, আবার নেক্সট দিন দেখাবো। বলছে আলফা বিঘটনের ক্ষেত্রে ইউরেনিয়াম 92-238 এর অর্ধায়ু দেওয়া আছে, 1 গ্রামের সক্রিয়তা বার করতে হবে। খুব ভালো অঙ্ক। 1 গ্রামের সক্রিয়তা, ইউরেনিয়াম 92 দিয়েছে 238, 92 238। আর হাফ লাইফ দেওয়া আছে 4.5 ইনটু 10⁹ ইয়ার। ক্লিয়ার আসছে ছবিটা নাকি ব্ল্যাক পেন ইউজ করব? একটু ব্লার আসছে, যাক ঠিক আছে, কালো কালি ব্যবহার করি। অর্ধায়ু দেওয়া আছে এটা, আর 1 গ্রামের সক্রিয়তা বার করতে হবে। সক্রিয়তা মানে শিখেছি কি? সক্রিয়তা মানে আমি বলেছি, তোমাদের সূত্র শিখিয়ে দিয়েছিলাম, n lambda into n, dn dt। lambda n টা ক্যালকুলেট করতে, lambda বার করার সূত্র কি শিখেছিলাম? ln2 বাই t হাফ, সেকেন্ডে বসাবো। আর পরমাণু সংখ্যা মানে কি? ভর বাই আণবিক ভর ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা। এটা বেরোবে সক্রিয়তা dps এ। দেখি ক্যালকুলেট করি আমাদের। তাহলে সক্রিয়তা চলে এলো, প্রথমটা দিয়েছে ln2 বাই t হাফ দিয়েছে 4.5 ইনটু 10⁹ ইয়ার। ইয়ার থেকে আমাদের সেকেন্ডে আনতে হবে, মানে ইনটু 365 ইনটু 24 ইনটু 3600। এদিকটা হলো, তাহলে কি হলো? ইয়ারটাকে আনতে হবে সেকেন্ডে, কারণ টি হাফটা সেকেন্ডে বলবো, ডিপিএস এ বেরোবে উত্তরটা। আচ্ছা, নমুনার ভর বলেছে 1 গ্রাম, তাহলে এমটা হলো 1 বাই আণবিক ভর কত আমাদের? 238, মানে ভর সংখ্যা দিয়ে ভাগ করছি, ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইনটু 10⁻23। 12360.67। উত্তর কিসে দেওয়া আছে? ডিপিএস। ঠিকই আছে, ঠিকই আছে। এটা হচ্ছে 12360.67, এত সেকেন্ড, এত ডিপিএস। মানে এটাকে ওরা লিখেছে 1.236 আসছে, 1.236 ইনটু 10⁻4 ডিপিএস, ডিকে পার সেকেন্ড। এটাকে ওরা লিখেছে 1.236 টাকে 4 করে দিয়েছে ইনটু 10⁻4 ডিপিএস। ওকে, এটাকে আমরা 20 তে নিয়ে যেতে পারতাম, 20 তেও কনভার্ট করা যেত খুব সহজে। তো প্রবলেমটা আমরা করে ফেললাম। তাহলে আমাদের কি সক্রিয়তা মানে ল্যামডা, ল্যামডা ল্যামডা মানে কি? ln2 বাই অর্ধায়ু, অর্ধায়ুকে সেকেন্ডে বসাতে হবে, ভালো করে শুনবে। আর পরমাণু সংখ্যা মানে কি? যত নমুনার ভর বাই তার আণবিক ভর ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা। সবগুলো বসিয়ে দিলাম, শুধু অর্ধায়ুকে সেকেন্ডে বসাতে হলো। ভরটা বলেছে 1 গ্রাম, 1 বসালাম। এমটা দেওয়া আছে 238 বসিয়ে দিলাম।
অ্যাভোগাড্রোর সংখ্যা সবাই জানি 6.023 ইন্টু 10⁻23 বসিয়ে দিয়ে হিসাব করে আমাদের অর্ধায়ু মান বসিয়ে দিলাম, সেকেন্ডে বসে সক্রিয়তা পেলাম ডিপিএস। যদি বলতো কুড়িতে কত, 1 কুড়ি সমান কত শিখেছি, 3.6 ইন্টু 3.7 ইন্টু 10⁻10 ডিপিএস। তাহলে এটাকে কনভার্ট করতে গেলে ভাগ করে দিয়ে আমরা কুড়িতে পেয়ে যাব। কুড়িতে গেলে কত আসছে, অ্যান্সার ডিভাইডেড বাই কত আমাদের 3.7 ইন্টু 10⁻10, এটা আছে 3.34, ওই কুড়িতেও লিখে দিই, এর ভ্যালুটা আসছে কুড়িতে করলে 3.34 ইন্টু 10⁻−7 কুড়ি। এটাকে যদি আমরা কুড়িতে কনভার্ট করি তাহলে এই অ্যান্সারটা চলে আসবে। কুড়িতে কনভার্ট করতে গেলে 3.7 ইন্টু 10⁻10 ডিপিএস দিয়ে ভাগ করে দিতে হবে। নেক্সট একটা প্রবলেম দেখি, মুছে নিয়ে আসি। পঁচিশেরটাই দেখি, 25 বলছে এ একটা পরমাণু নিউক্লিয়াস, তার থেকে বিটা বেরিয়ে গেছে মানে পজিট্রন দিয়ে পেয়েছি A1, তার থেকে আলফা বেরিয়ে গেছে পেয়েছি A2। কি বলে দিয়েছে, A2 বলে দিয়েছে ক্রমিক পরমাণু ক্রমাঙ্ক বলেছে 71, ভর সংখ্যা বলেছে 176। তাহলে A আর A1 এর এইগুলো কত বার করতে হবে, খুবই সহজ। দেখে নাও, A2 এর ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক 71, তার মানে এর ধরলাম Z1, এর ধরলাম Z2, এটা ধরলাম A1 তো ধরতে পারবো না, A ধরলাম আর A প্রাইম ধরলাম। তাহলে A1 এর পরমাণু ক্রমাঙ্ক, এর থেকে একটা মানে হিলিয়াম বেরিয়ে গেছে দিয়ে এটা পেয়েছি, তাহলে এর পরমাণু ক্রমাঙ্ক হবে কত হবে, এর থেকে এর 4 কম, তাহলে এর 4 বেশি, তাহলে 71, সরি 4 বলতে 2 প্লাস 2, আর এর ভর সংখ্যা হবে এর ক্ষেত্রে 4 কমে, তাহলে 4 বেশি ছিল, তাহলে 176 যোগ 4 মানে 180। আচ্ছা, এর পরমাণু ক্রমাঙ্ক কত হবে, Z2টা কত হবে, দেখো বিটা মানে হচ্ছে বিটা প্লাস মানে +1 0, তাহলে এর 1 কমে গেছে, তাহলে Z1 +1, তাহলে Z1টা কত ছিল 73 + 1 74, আর মাথাটার কোনো পরিবর্তন হবে না, আর ভর সংখ্যা হবে A প্রাইমটা হবে, এটা 0 বিয়োগ হচ্ছে মানে একই থাকবে, মানে A হবে মানে 180। ঠিক আছে, দেখে নাও তোমরা উত্তরগুলো আমরা বার করে দিয়েছি। তার মানে কোনটা কোনটা কেমন হচ্ছে, আইসোবার কোনটা কোন দুটোর ভর সংখ্যা সেম, ভর সংখ্যা A আর A প্রাইম সমান, মানে এরা দুজন হচ্ছে আইসোবার। A আর A1টা হচ্ছে পরস্পরে, এদের দুজনের ভর সংখ্যা সমান, তাহলে A আর A প্রাইম যেটা ধরেছি A আর A1 এরা পরস্পরের হচ্ছে আইসোবার। ওকে, আর দু একটা নিউমেরিক্যাল দেখা যায়। 25 হলো, তোমরা এখানে চেষ্টা করবে, খুবই সহজ সহজ অঙ্ক আছে কিছু, তিনটেই দেখালাম আর কিছু দেখাচ্ছে না। অর্থাৎ যদি একটা দেখি, এই সেটা দেখো, 24-এরটা চেষ্টা করো, একটা দেখে দিচ্ছি। তেইশ নম্বর প্রবলেমটা একটু দেখি।
23-এ বলেছে দেখো একটি তেজস্ক্রিয় আইসোটোপের অধ্যয়টি বছর কত সময় পরে আইসোটোপটির সক্রিয়তা আসল মানে 3.125% হবে। আমরা কি জানি A equals to AT equals to A0 by 2 to the power T by T হবে। A0 টা হলো প্রাথমিক সক্রিয়তা, AT টা হলো T সময় পর সক্রিয়তা। পেনটা একটু হালকা আসছে, টি হাফ দিয়ে দিয়েছে, অর্ধায় বলে দিয়েছে টি। তাহলে প্রশ্ন অনুসারে এটি বলেছে A0 ইন্টু 3.125, তাই তো দেখলাম 3.125%। ভাই এর মানটা বসিয়ে দিই, অতএব A0 ইন্টু 3.125 by 100 equals to A0 by 2 to the power T টা বার করতে হবে বাই T হাফটা হচ্ছে T। এখান থেকে আমরা সলভ করব, করে T এর মানটা খুব সহজেই ক্যালকুলেট করে ফেলবো কত আসছে। তাহলে কত হচ্ছে, তাহলে আমাদের এখানে আসছে, একটু পেনটা দিয়ে লিখি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তাহলে 2 to the power T by T আসছে 100 by 3.125। তাহলে T কত হবে, T ইন্টু ln 100 by 3.125 by ln, ডাইরেক্ট সূত্র ইউজ করা যায় অনেক সময়। তাহলে ln 100 by 3.125 যেটা এলো ডিভাইডেড বাই ln 5, এটা হিসাব করে আসছে 5, তাহলে দ্যাট ইজ 5। তাহলে কত সময় পর সক্রিয়তা হতে হবে 5t টাইম পর সক্রিয়তা প্রাথমিক মানে 3.125% হবে। ওকে, লাস্ট আজকে প্রবলেম, 5টা প্রবলেম আজকে করাচ্ছি, লাস্ট একটা প্রবলেম আমরা যাই এবার। কোন প্রবলেমটা করানো যেতে পারে, উল্টো একটা প্রবলেম দেখি, সক্রিয়তা 1/8। সহজ প্রবলেম, সহজ সহজ। এই সূত্রের উপর ভিত্তি করে একটা অঙ্ক একটা দেখিয়ে দিই, 20 নম্বর অঙ্কটা, প্রবলেম নাম্বার 20। বলছে 5 দিনে কোনো তেজস্ক্রিয় পদার্থের 20% বিঘটিত হলে 15 দিন পর প্রাথমিক ভরের কত অংশ বিঘটিত হবে। 5 দিনে, আচ্ছা ধরলাম প্রথমে ছিল N0, এটা প্রাথমিক ভরের পরিমাণ বা পরমাণুর সংখ্যা। 5 ডেজ পর বলেছে 5 দিন পর 20% বিঘটিত হয়েছে, তাহলে প্রেজেন্ট কত হবে, এনটা কত হবে 5 দিন পর, এটা অবশিষ্ট তাহলে কত, 20% গেছে তাহলে 80% আছে, N0 ইন্টু 80/100। ওকে, এটা প্রাথমিক। এবার কি বলেছে, 15 দিন পর প্রাথমিক ভরের কত অংশ অবিঘটিত থাকবে। 15 দিন পর এনটা বার করতে হবে, এন প্রাইম কত। তাহলে দেখো আমরা এখান থেকে সমীকরণ যদি ভাবি, তাহলে আমাদের কন্ডিশন সূত্র কি, n equals to n0 by 2 to the power t by t হবে। সূত্রটা তোমাদের আগের দিন দেখিয়ে দিয়েছি। তাহলে প্রথম যে কন্ডিশন দিয়েছে সেই অনুসারে আমরা t হাফটা বার করতে চাইছি,
তাহলে n এর মানটা দিয়েছে কত, n0 ইন্টু 4 এর 5 মানে 80/100 কে লিখলাম 4 এর 5 সমান n0/2 টু দি পাওয়ার কত বলেছে 5 দিন, তাহলে 5/t হবে। ওকে, আর সেকেন্ড কন্ডিশন থেকে যদি বলি, এখান থেকে আমরা হিসাবটা করে নিই আগে, তাহলে 2 টু দি পাওয়ার 5/t হাফ সমান চলে আসছে 5 এর 4, তাহলে t হাফ চলে আসছে কত, তাহলে 5/t হাফটা আসছে ln 5 এর 4 বাই ln 2। তাহলে আমরা t হাফটা ক্যালকুলেট করি, কত আসছে, t হাফটা চলে আসছে আমাদের 5 ইনটু ln 2 ডিভাইডেড বাই ln 5/4 15.53 15.5314 এটাই থাক কোনো একটা এত ডেজ। তাহলে n প্রাইম, তাহলে n প্রাইম কত হবে, n0/15 দিন, আরো 15 দিন পর নাকি 15 দিন পর, মানে প্রথম থেকে 15 দিন, প্রথম থেকে 15 দিন পর, তাহলে 2 টু দি পাওয়ার টাইমটা হলো 15 ডেজ, অর্থাৎ এটা 15.5314, তাহলে এটা কত আসছে আমাদের হিসাব করতে হবে, n0 ইনটু কত, তাহলে 2 টু দি পাওয়ার, তাহলে 1/2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 15 ভাগ 15.5314 এটা আসছে n0 ইনটু 0.5119, that is 51.2%। তাহলে অবশিষ্ট উত্তর আমাদের দেওয়া আছে কত, 51. সুতরাং 15 দিন পর অবশিষ্ট বা অবিঘটিত পরমাণুর সংখ্যা দিয়েছে কতটা, পরমাণুর ভর, পরমাণুর ভর প্রাথমিক ভরের, প্রাথমিক কত পার্সেন্ট হলে কতটা প্রেজেন্ট থেকে গেল, এটা হচ্ছে অবশিষ্ট পরমাণুর সংখ্যা, 5 দিন পর এটা ছিল, 15 দিন পর কত হবে, কত হচ্ছে ভরের 51.2%। ওকে, তো এইভাবে আমরা প্রবলেমগুলো করব, কয়েকটা প্রবলেম দেখিয়ে দিলাম, বেশি অঙ্ক নেই, 27টা অঙ্ক আছে ছায়া প্রকাশনী, অন্য বই ফলো করলে সেখানে কোনো প্রবলেম না পারলে নেক্সট দিন যদি কোনো ভিডিও বানাই এর নিউমেরিক্যালের উপর, যদি বলো আমাকে কমেন্টে জানাবে, এই চ্যাপ্টারের কোনো গাণিতিক সমস্যা থাকলে বা কোনো করার প্রয়োজন আছে কিনা যদি বলো তবেই করব, না হলে আমি এরপর অপটিক্সটা একটু শুরু করতে চাইছি, অপটিক্সটা শুরু করবো, আলোক বিজ্ঞান। আর আমাদের এখানে মডার্ন ফিজিক্সের সামান্য বাকি আছে, অর্ধপরিবাহী, ওটা আমি নেক্সট পরে পড়াবো, তার আগে অপটিক্সটা একটু এগিয়ে নিয়ে তারপরে করবো, ঠিক আছে। তো তোমরা যদি প্রয়োজন হয় এই চ্যাপ্টার থেকে কোনো গাণিতিক সমস্যার সমাধান দরকার আছে কিনা সেটা আমাকে জানাবে, আমি নিশ্চয়ই করে দেবো তোমাদের জন্য, ঠিক আছে। আজকে বলেই শেষ করছি, আবার নেক্সট দিন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, আবার সকলকে শুভেচ্ছা জানিয়ে আমাদের বিজয়া দশমীর আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো এবং ভালোভাবে বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করো।